সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নির্বাচন, জেলা পরিষদ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতেও উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। মাঝখানে আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, এবং ওই প্রান্তে আছেন ডক্টর বদিউল মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। ঢুকে পড়াদের সময় মতো ফেরত পাঠানো হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 3 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালু করার কথা ভাবছে বিজিবি বিএসএফ। মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন পেতে কেন্দ্রে তৎপর বিভিন্ন দলের নেতারা। আইনে বিশেষ ক্ষেত্রে বাল্যবিবাহের সুযোগ রাখায় নারী নেত্রী ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনা। নারী নির্যাতনের ঘটনা বাড়বে বলে শঙ্কা। এবং রাজধানীর খালগুলোকে কেন্দ্র করে রমরমা দখল বাণিজ্য। প্রশস্ত অনেক খালি রূপ নিয়েছে সরু নালায়। স্থায়ীভাবে পাড় বাঁধাইয়ের উদ্যোগ ঢাকাবাসা। সাবেক সচিব হিসেবে একসময় সচিবে আপনি স্থানীয় সরকারের সচিব ছিলেন। এই যে জেলা পরিষদ নির্বাচনটা হচ্ছে, তা আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে আপনি সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরে পৌর নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউপি নির্বাচন, প্রত্যেকটা জায়গায় কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই জায়গাতে কেন পরোক্ষ ভোটে নির্বাচনের এই ব্যবস্থাটা করা হয়েছে? এটা তো আপনাকে কনস্টিটিউশন চিন্তা করতে হবে। আমরা যদি 7টা জেলা পরিষদ হবে, তো 7টা জেলা পরিষদ আর 9 কোটি ভোটারকে যদি আপনি একটু ডিভাইড করেন, তাহলে দেখবেন যে এটা 45 লক্ষ ভোটার। এবং এটা যদি আমরা প্রত্যক্ষ নির্বাচন চালু করতে যাই সরকার, এটা একজন ক্যান্ডিডেটের পক্ষে এই 45 লক্ষ লোকের কাছে পৌঁছা এবং এই লোকদের ভোট নিয়ে নির্বাচিত হওয়া একটা বিশাল যজ্ঞ, এবং এটা খুব ডিফিকাল্ট হবে নাম্বার 1। কেন এইটা প্রেসিডেন্সিয়াল নির্বাচনের মতো একটা ব্যাপার হয়ে যাবে। মানে বাংলাদেশকে আপনি 60 ভাগে ভাগ করে 7টা কনস্টিটিউয়েন্সি করে সরাসরি নির্বাচন যদি করেন। জেলা পরিষদের যখন ধারণাটা করা হয়েছিল, এবং জেলা পরিষদের এর আগেও কয়েক দফায় এরকম নির্বাচন করা হয়েছে, তখনও এই পরোক্ষ নির্বাচন ব্যবস্থাটি ছিল, এবং আমরা এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি, এবং আমরা দেখেছি যে প্রত্যক্ষ নির্বাচন চালু করা খুব কঠিন হবে। আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমরা যখন প্রথম জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছিলাম, সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, এবং বদিউল মজুমদার সাহেব আছেন এখানে, তার সাথে আমরা একটা সেশনে বসেছিলাম সেই সময় 5 বছর আগে। তখন উনিও এটা নিয়ে অনেক কথা বলেছিলেন, এবং আমি বলেছিলাম যে তখন সরকার যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, আমি বলেছিলাম যে 6 মাসের মধ্যে আমরা নির্বাচন করব। আমি দুঃখিত যে 6 মাসের মধ্যে আমরা নির্বাচন করতে পারিনি, বাট 5 বছর পরে হলে এখন নির্বাচনটা হচ্ছে, এটা একটা স্বস্তির ব্যাপার যে নির্বাচনটা হবে। নির্বাচন প্রত্যক্ষ হলে কেমন হতো, পরোক্ষ হলে কেমন হবে, এটা অবশ্যই এর মধ্যে আলোচনার অনেক কথা আছে। নির্বাচন যদি ভালো হয়, নির্বাচন যদি সুন্দর হয়, তাহলে নির্বাচিত একজন জেলা পরিষদ চেয়ারম্যান অনেক ভালো কাজ করতে পারবেন, এটা আমি প্রত্যাশা করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যক্ষ নির্বাচন করার জেলা পরিষদে বিশেষ করে অবকাশ খুবই কম। স্যার, এই যে কনসেপ্টটা জেলা পরিষদের, এত জায়গায় আমাদের জনপ্রতিনিধি আছে, সব জায়গাতেই আছে। সিটির মধ্যে একটা আছে, গ্রামের মধ্যে একটা আছে, উপজেলাতে একটা আছে। জেলাগুলোর যে আপনি যদি কাঠামো দেখেন, তাহলে আমাদের সংসদ সদস্য আছেন প্রত্যেকটা ইয়ার জন্য, এলাকা ভিত্তিক 5 জন বা 6 জন বা 7 জন আছেন। এই অবস্থায় জেলা পরিষদের এটা কি আপনার কাছে মনে হয় যে স্থানীয় সরকার পর্যায়ে এটা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে এতগুলো নির্বাচিত লোকের প্রতিনিধির মাঝে? দেখুন, এক অর্থে এটা কিন্তু হাইয়েস্ট টিয়ার, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর যে টিয়ারগুলো আছে তার মধ্যে, এবং এই টিয়ারের যে বিস্তৃতি, পরিধি, জিওগ্রাফিক সেন্সে সবচাইতে বড় বা বেশি। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এর মধ্যে আপনার প্রচুর বিভিন্ন গ্রেডের মিউনিসিপ্যাল ইয়েগুলো, প্রতিষ্ঠানগুলো আছে। তারপর কোথাও কোথাও সিটি কর্পোরেশন আছে,
আবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ তো আছেই। তো এই সব কিছুর সমাহার মিলিয়ে আবু আলম শহীদ খান ভাই যে বিষয়টি তুলে ধরলেন যে প্রত্যক্ষ নির্বাচন খুব কঠিন, এটা খুবই কঠিন এবং আনম্যানেজেবল একটা কাজ হবে আপনার যারা নির্বাচনের আয়োজন করছেন, অর্থাৎ নির্বাচন কমিশন, তাদের জন্য তো বটেই লজিস্টিক চ্যালেঞ্জ, এবং যারা প্রার্থী হবেন তাদের জন্য কিন্তু এটা বড় চ্যালেঞ্জ। স্বল্প সময়ের মধ্যে, মানে যে সময়টা তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন দিবস পর্যন্ত এই সময়টা পাঁচের মধ্যে সবাইকে রিচ করাটা, বিশেষ করে ইলেকটোরেট যারা, তাদের সেই দৃষ্টিকোণ থেকে দেখেই বোধহয় সম্ভবত ওই ব্রিটিশ আমল থেকে জারি ট্র্যাডিশনটা আপনার কার্যকর রাখা হয়েছে। আর এর পাশাপাশি স্থানীয় সরকারকে শক্তিশালী করবার যে প্রত্যয় ব্যক্ত করা আছে, সেই দৃষ্টিকোণ থেকে এই টিআরটিকেও অ্যাড্রেস করবার একটা চেষ্টা, যে দীর্ঘদিন ধরে আপনার অনির্বাচিত একটি প্রক্রিয়ায় কিংবা কোনো রকমের আপনার প্রতিনিধি ছাড়াই চলছিল, সেসব দিয়ে প্রশাসক নিয়োগ করার মধ্য দিয়ে একটা জীবন ফিরে পেয়েছে আপনার এই পরিষদ। এবং সেখানে এখন পরোক্ষভাবে হলেও যে নির্বাচনের ব্যবস্থাটি হচ্ছে, এটি যদি চালু রাখা যায় নির্দিষ্ট মেয়াদ আনতে, তাহলে আমার ধারণা এটাও একটা ইনস্টিটিউশনাল যে ফর্ম সেটি ধারণ করবে। প্রকৃতভাবেই জনসেবা যেটাকে বলা যায়, সেটি তার যতটুকু এখতিয়ার আছে সেটা মাথায় রেখে প্রতিষ্ঠান হিসেবে তারা সেটা প্রদান করতে সক্ষম। কদুর ভাই, এটা কি কোনো এই জেলা পরিষদ কোনো ভূমিকা রাখতে পারবে? মানে এই যে জেলা পরিষদ, মনে করেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে যে স্টিয়ার উনি বললেন যে সর্বোচ্চ স্টিয়ারে স্থানীয় পর্যায়ে, এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু ওখানকার স্থানীয়, ওখানে নির্বাচিত, সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা আছেন। তখন তাহলে এরা কিসের উপরে বেস করে তাদের উপরে মানে পুরো জায়গাটাকে আপনার মনে করেন যে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করবে, কিভাবে এটা? ধন্যবাদ। ভূমিকা রাখতে কি পারবে কি পারবে না, এটা নির্ভর করে সরকারের নীতির উপর, নীতি কাঠামোর উপর। এই যে 2014 সালে বর্তমান সরকার নির্বাচনের আগে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিলেন, তাতে তারা 3টা অগ্রাধিকার চিহ্নিত করেছিলেন: গণতন্ত্রায়ন, সুশাসন, বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ যদি সত্যিকার করতে চায়, তাহলে কিন্তু জেলা পরিষদের অনেক সীমাবদ্ধতা, এই পদ্ধতিতে যে নির্বাচন হবে এতে সীমাবদ্ধতা আছে, কারণ এতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণ অনেক জেলা পরিষদের সদস্যদেরকে চিনবেই না, তাদের সাথে কোনো রকম যোগাযোগ তাদের সৃষ্টি হয়নি, সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম। তবুও যে সরকার কি দায়িত্ব দেবে, একটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হওয়া দরকার, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, একটা আরেকটার নিচে নয়, একটা আরেকটার নিয়ন্ত্রণে নয়। যেমন প্রাইমারি স্কুল হাই স্কুলের নিচে নয়, ঠিক তেমনিভাবে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের নিচে নয়, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের নিয়ন্ত্রণে নয়। প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন দায়িত্ব থাকতে পারে। যেমন একটা দায়িত্ব যেমন ভারতে আছে, যে জেলা পরিষদের মাধ্যমে পরিকল্পনা হয়, এই পরিকল্পনার দায়িত্ব দেওয়া যেতে পারে। তারপরে কিছু কিছু বিকেন্দ্রীকরণ, যেমন প্রতিষ্ঠান পরিচালনার, যে আপনি জেলাগুলোকে কলেজগুলো পরিচালনার দায়িত্ব দিতে পারেন, কলেজগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব দিতে পারেন, আপনি হাই স্কুলগুলোর দায়িত্ব দিতে পারেন উপজেলা পরিষদকে, আপনি যদি এরকম করতে চান। এবং আপনি সেই প্রাইমারি স্কুল পরিচালনার দায়িত্ব দিতে পারেন ইউনিয়ন পরিষদকে। আপনি যদি এই ধরনের দায়িত্ব দেন, তাহলে তারা মানে এই জিনিসগুলোকে ডিস্ট্রিবিউট যদি আরেকটা হলো যেমন এই যে কর্মকর্তা, আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী এই যে প্রত্যেক স্তরে, প্রশাসনের প্রত্যেক স্তরে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার কথা, এবং এর উদ্দেশ্য হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। গণতন্ত্র মানে জনগণের প্রতিনিধিদের শাসন। তা আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা অনুযায়ী, যেমন আমাদের কেন্দ্রে যে নির্বাচিত প্রতিনিধির অধীনে সব কর্মকর্তারা, ঠিক তেমনিভাবে সব স্তরে সাংবিধানিক আকাঙ্ক্ষা, আমি যতটুকু বুঝি, যে জেলা পর্যায়ে যতগুলো কর্মকর্তা আছে জেলা পরিষদের অধীনে কাজ করার কথা সাংবিধানিক আকাঙ্ক্ষা, ঠিক তেমনিভাবে উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদেও। তো এই কাজ যদি করা হয়, যদি এই হস্তান্তর যদি করা হয় বাজেট সহ, তাহলে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারবে। আরেকটা হলো যে আমাদের সংসদ সদস্যরা,
আমাদের সংসদ সদস্যরা এখন ইনফ্যাক্ট আমাদের কয়েকজন বিখ্যাত সংসদ সদস্য এখন মন্ত্রী হয়ে গিয়েছেন, তারাই বলতেন এককালে যে নব্য জমিদার হয়ে গিয়েছেন। তো এখন আমাদের কিছু সংসদ সদস্য সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাদের দায়িত্ব যদিও আইন প্রণয়ন করা ব্যাপক অর্থে, ওই যে সীমিত অর্থে নয়, কিন্তু তারা স্থানীয় উন্নয়ন, স্থানীয় সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো তাদেরকে যদি ওখান থেকে বিযুক্ত করা না যায় তাহলে কোনোটাই কার্যকর ভূমিকা পালন করা যাবে না। আর আমি ওই যে নির্বাচনের ব্যাপারে একটু বলতে চাই যে নির্বাচন, আমার দুই বন্ধু বলেছেন যে এখানে প্রত্যক্ষ নির্বাচনের সুযোগ নেই। আমি বলি যে প্রত্যক্ষ নির্বাচনের সুযোগ আছে, এবং যেই পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে এটা আমাদের সাংবিধানিক যে চেতনা, যে জনগণের সরাসরি নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করবে। তো যেমন এই যে 21টা আসন আছে এখানে, 15 জন পুরুষ সাধারণ আসন আর 5টা নারী, একজন চেয়ারম্যান। এই জেলাকে, এই ছোট জেলাগুলিকে 21টা ভাগে ভাগ করা যেত। 21টা ভাগ করে 21টা কনস্টিটিউয়েন্সি করে 21 জন ব্যক্তি নির্বাচিত হয়ে আসতে পারতেন জনগণের সরাসরি ভোটে, এবং তারাই ভোটের মাধ্যমে তারা চেয়ারম্যান নির্বাচিত করতে পারতেন। আর আপনি যদি ওই যে কতজন প্রতিনিধির জন্য, কতজন ভোটারের জন্য একজন প্রতিনিধি, এই রেশিওটা ঠিক করেন, তাহলে বড় জেলাতে বেশি সংখ্যক প্রতিনিধি হইতো, কম জেলাতে কম সংখ্যক প্রতিনিধি হইতো। তো যেমন এটা ভারতে করে, ভারতে এইভাবেই হয়, এক্স্যাক্টলি এইভাবে হয়। কিন্তু এর মধ্যে কিন্তু ওনারা কিন্তু আপনি বলছেন যে এইভাবে যদি ভাগ করতে তাহলে ভোটগুলো এইভাবে আসছে, এবং এর মধ্যে কিন্তু অবকাঠামোগত ইয়াতে কিন্তু এরকমই আছে, 15টা ওয়ার্ড ওখানে 5টা ওয়ার্ড, মানে জিনিসগুলো কিন্তু এইভাবে ভোট আপনি নিচ্ছেন না, কিন্তু আপনি প্রত্যেকটা এলাকার উনি জনপ্রতিনিধি কোথাকার অমুক ওয়ার্ডে এটা করছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা কিন্তু না। হ্যাঁ, এটা করা সম্ভব ছিল, এবং শুধু তাই নয়, নারীদেরকেও যদি ঘূর্ণায়ন পদ্ধতিতে করা হতো, প্রত্যেকে একটা কনস্টিটিউয়েন্সির, ওই যে আমাদের যেরকম ইউনিয়ন পরিষদে যেরকম আছে তিনটা আসনের জন্য, সাধারণ আসনের জন্য একজন নারী, এটা না করে এই 21টার জন্য 5টা আপনি কিংবা 6টা আপনি 7টা আপনি নারীদেরকে দিয়ে দেন, আর 2/3 যদি পুরুষকে দেন ওই যে সাধারণ আসনে, তাহলে এই নারীরা যদি 5 বছর একই কনস্টিটিউয়েন্সি, একই দায়িত্ব যদি পালন করতো, একই কনস্টিটিউয়েন্সি, একই সাইজের কনস্টিটিউয়েন্সিতে, যোগ্য নারীরা কিন্তু পরের বার যে রোটেশনের পদ্ধতিতে হইলে পরের বার পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করিয়েও তারা নির্বাচিত হয়ে আসতে পারত। যার ফলে ভারতে এইরকম পদ্ধতি আছে বলে ভারতে যদিও 1/3, কোনো কোনো রাজ্যে এখন অর্ধেক 50% নারীদের জন্য সংরক্ষিত আসন, সেখানে কিন্তু 1/3 হলেও কিন্তু নারীদের সত্যিকার প্রতিনিধিত্ব 40%, 50% অনেক জায়গায়। কারণ ওই সাধারণ আসনেও তারা পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসতে পারে। আমাদের বর্তমান সংরক্ষণ পদ্ধতিটা অত্যন্ত অকার্যকর, এবং আমরা ভিন্ন সংরক্ষণ পদ্ধতিতেও যেতে পারতাম, কিন্তু এই সুযোগটা। এবং এই একই সাথে আমি বলতে চাই যে আমাদের বর্তমান অর্থমন্ত্রী, তিনি 2002 সালে একখানা বই লিখেছিলেন, জেলায় জেলায় সরকার। উনি বলেছেন এই যে আইনের অধীনে এখন নির্বাচন হচ্ছে, 2002 সালের আইনটাকে পুনঃপ্রবর্তন করে তিনি সেখানে বলেছেন যে এই ধরনের নির্বাচনের মাধ্যমে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হবে সেটা হবে তার ভাষায় অথর্ব, এবং তিনি বলছেন এই পদ্ধতিটা হাস্যাস্পদ। এবং তিনি শুধু তাই নয়, তিনি বলেছেন যে পরবর্তী সংসদের দায়িত্ব হবে এই আইনটাকে পুনর্বিন্যাস করা পুরো নির্বাচনের আগে। তো এটা আমার কথা নয়, এটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তিনি একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ। তো আমি মনে করি না এটা সঠিক পদ্ধতিতে তারা নির্বাচনটা করছে, তারা ভিন্ন পদ্ধতি করতে পারত। আর এছাড়াও যেটা হয়েছে যে 1997 সালে রহমত আলীর নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, এবং সেই কমিশনে যেগুলো দিয়েছিল, যে সুপারিশগুলো করেছিল, সেই সুপারিশগুলো কিন্তু মানা হয়নি। 2000 সালের জেলা পরিষদ আইনে, 1998 সালের উপজেলা পরিষদ আইনে, এবং এরপরে শওকত আলীর নেতৃত্বে একটা কমিটি হয়েছিল 2007 সালে, আমি সেই কমিটিতে ছিলাম। আমরা সবগুলো আইনকে পুনর্বিন্যাস করেছিলাম, কিন্তু সরকার এগুলো অনুমোদন করে নাই। ইউনিয়ন পরিষদের আইনটা রেখেছে, ওই যে আরো কিছু কিছু আইন, যেমন পৌরসভা আইনটাও রেখেছে বহুলাংশে, সিটি কর্পোরেশনও, কিন্তু উপজেলা জেলা পরিষদ আইন ওই যে আগের আইনে পুনঃপ্রবর্তন করা হয়েছে, এবং এগুলো মান্দাতার আমলের, এগুলো আধুনিক আইন নয়, অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম।
যে আমি সবার কাছে প্রশ্ন করছি যে এখানে স্থানীয় সরকার দলীয়ভাবে করার যে বিধান করা হয়েছে, সেক্ষেত্রে কোনো দলই অংশগ্রহণ করছে না, শুধু একটু মাত্র দল অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে কি কোনো ইলেকশনের প্রয়োজন আছে, বা যদি হয় সেটা কোনো সাংবিধানিক ব্যাপারের কথা কিনা? জি, আমি বদিউল আলম মজুমদারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে আমি যখন স্থানীয় সরকার সচিব ছিলাম তখন এই বিষয়ে অনেকবার বলেছি যে আমাদের দেশের এই যে নির্বাচন পদ্ধতি, ইউনিয়ন পরিষদ, আমরা একটা প্রেসিডেন্ট নির্বাচন করতেছি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করি, আর ওই যে 9টা সদস্য নির্বাচন করি 3 জন সংরক্ষিত আসনে, মোট 13 জনের, এবং দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওই ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো কাজকর্ম নেই, এটা একটা মানে জগা খিচুড়ি ধরনের হয়। একইভাবে উপজেলা পরিষদে আমরা জাস্ট আর ভাইস চেয়ারম্যান 2 জন নির্বাচন করতেছি, আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদে রাখছি। সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে আমরা মেয়র এবং নির্বাচন করছি এবং কমিশনার নির্বাচন করছি, মেয়রের কাছে সর্বময় ক্ষমতা। তো এই পুরো নির্বাচন ব্যবস্থাটা যদি আমরা দেখি তাহলে এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির সাথে যায় না। আমাদের রাষ্ট্র চলছে এক ধরনের নির্বাচনী ব্যবস্থায়, আর আমাদের স্থানীয় পরিষদ চলছে ওই পুরানা আমাদের রাষ্ট্রপতি শাসন, মানে রেকটিফাই না হয়েই চলছে। হ্যাঁ, চলছে। এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আজকে বদিউল আলম মজুমদার আবার স্মরণ করিয়ে দিলেন, এটা খুবই ভালো। এবং সেইভাবে যদি আমরা জেলা পরিষদকে ওইরকম 20টা 25টা যে জেলার যেরকম জনসংখ্যা সেভাবে ভাগ করে দিতে পারতাম, এবং ওই কনস্টিটিউন্সি অনুযায়ী তারা নির্বাচিত হতেন এবং তারা এসে তাদের চেয়ারম্যান নির্বাচিত করতেন, তাহলে ব্যবস্থাটা ভালো হতো। আমি এটা এগ্রি করি, এবং এই ধরনের একটা নির্বাচন ব্যবস্থা করা সম্ভব। সেটা কিন্তু তাহলে করতে হবে ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদে একই ধরনের করতে হবে। আর জেলা পরিষদকে আমরা ফেলে দিতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের, আপনি যেটা বলছিলেন একটু আগে, যে আমাদের উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, মিউনিসিপ্যালিটি আছে, সিটি কর্পোরেশন আছে, আবার জেলা পরিষদ আছে। না, জেলা পরিষদ একটা আলাদা। আমরা যদি স্থানীয় সরকার, একমাত্র স্থানীয় সরকার যেটির কথা সংবিধানে বিবৃত আছে সেটা হচ্ছে জেলা পরিষদ, একমাত্র স্থানীয় সরকার। যেমন দিয়ে উদাহরণ দেওয়া আছে, যেখানে যে 59(1) বললেন, 60, বা আমরা যদি 9, 11 অনুচ্ছেদগুলো পড়ি, এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা কিন্তু আমাদের যে রাষ্ট্র যারা জন্ম দিয়েছেন, আমাদের রাষ্ট্র মালিক যারা ছিলেন, এবং রাষ্ট্রের মালিক জনগণকে যে সংজ্ঞায়িত করা, জনগণকে ক্ষমতায়ন করা এবং স্থানীয় সরকার শক্তিশালী করা, এটা কিন্তু 1972-এর সংবিধানে খুব সুস্পষ্টভাবে বর্ণিত আছে। কিন্তু আমরা এখন 45-46 বছর পরেও আমরা এখন চিন্তা করছি যে আমাদের স্থানীয় সরকার কি আসলে শক্তিশালী হয়েছে কিনা, ডিসেন্ট্রালাইজেশন হয়েছে কিনা। তো এইখানে যদি আমরা নির্বাচন ব্যবস্থাটা নিয়ে আরো ভালোভাবে আলাপ করতে পারি, এবং এগুলো আলোচনার বিষয়, এগুলো আলোচনা করা উচিত। আমরা 5 বছর যদি অপেক্ষা করতে পারলাম প্রশাসক দিয়ে, তাহলে প্রশাসক যাওয়ার 1 বছর আগেই তো আমরা আলোচনাটা শুরু করতে পারতাম, যে আমরা কি পদ্ধতিতে একটা নির্বাচন করলে, এটা আমরা আলোচনা করতে পারতাম। এবং এই যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, স্থানীয় সরকার বিশেষজ্ঞরা আছে, আমরা কিন্তু সবার সাথে আলোচনা করতে পারতাম। এবং আমি খুব দুঃখিত যে এই আলোচনার যে কালচারটা, এটা আমাদের দেশে নাই। এখন সরকার যিনি থাকেন, 2002 সালের কথা বদিউল আলম মজুমদার সাহেব বললেন যে কমিশন করা হলো রহমত আলী সাহেবের, তখন একরকম প্রস্তাব করা হলো, সরকার এক ধরনের, 97 সালে করা হয়েছিল, এবং তারপরে সরকার পরিবর্তন হলো এবং কমিশনের দেওয়া হলো। এরপরে ওই সরকারের আমলে কিন্তু কমিশনের কমিশন হলো এই মানা হয় না। তা আমরা কমিশন করি না মানার জন্য, আমরা কারোর সাথে কথা বলি না, আমাদের কালচারই নাই যে আমরা আলাপ আলোচনা করে ঠিক করব। তখন আমাদেরকে এই যে এই বিকল্প যে ব্যবস্থা, না বিকল্প হয় না, এখন আমি সমর্থন করছি কেন? এখন আমি সমর্থন করছি যে আমার প্রশাসকের চেয়ে একটা এই ধরনের নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত প্রতিনিধি আসা বেটার, মন্দের ভালো। কিন্তু আমরা যেটা বললাম যে আমাদের পার্লামেন্টারি সিস্টেম যেভাবে কেন্দ্র সরকার চলছে, রাষ্ট্র যেভাবে চলছে, সেই পদ্ধতি সমস্ত স্থানীয় সরকারকে করে যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে অবশ্যই স্থানীয় সরকার ক্ষমতায়ন হবে এবং স্থানীয় সরকার শক্তিশালী হবে, এবং তাকে বিকেন্দ্রীকরণ করে তাকে ক্ষমতা দিতে হবে। এবং এটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক বক্তব্যে এবং তাদের নির্বাচনী ইশতেহারে এটা কিন্তু বারবার বলা হচ্ছে যে আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এগুলোকে শক্তিশালী করতে চাই এবং এদের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চাই। কিন্তু এটা বলা হলেও আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না, বাট আমরা প্রত্যাশা করি যে এটা ঘটবে। কিন্তু স্যার, এই জেলা পরিষদে কোনো জিনিসপত্র আমরা দেখতে পাই না। প্রশাসক আছে একজন, এটা খালি জানি,
আর বাকি যে জিনিসগুলো মানে ওনারা আসলে ওনাদের দায়িত্বগুলো কি, কিভাবে ওনারা চালাচ্ছেন, প্রক্রিয়াটা কি, এই জিনিসগুলো কিন্তু কখনো কোনো সাধারণ মানুষ না, বিশেষজ্ঞরা অধিকাংশ ক্ষেত্রে জানে না জেলা পরিষদ চলছে কি করে। এটা একটা প্রশাসক আছে, তার মানে সীমাটা কি, পরিসীমাটা কি, তার ক্ষমতার ইয়েটা কি, সেই জিনিসগুলো কিন্তু কেউ জানতে পারে না। মানে ওই জায়গাটা তো একটা আমার কাছে মনে হচ্ছে যে অন্ধকার জায়গার মতো হয়ে আছে। এটা পিছনে কারণ দীর্ঘদিন ধরে আনরিপ্রেজেন্টেটেড থাকায় এই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছে। এখন জেলা পরিষদের সচিব পদায়ন হয়েছে বলে আছেন, এটা আমরা দেখে অভ্যস্ত, কিন্তু মানে প্রতিনিধিত্বশীল জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন। গতবার যাদেরকে আমরা প্রশাসক হিসেবে কাজ করতে দেখলাম, এরা কিন্তু বেসিক্যালি নমিনেটেড শাসক দলের আস্থাভাজন ব্যক্তিবর্গ ম্যানিংটা করেছেন এই প্লেন 61টা ডিস্ট্রিক্টে, পার্বত্য কাঠামো 3টি আলাদা। এবং এই সামনের 28 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে 61 জেলায় অনুষ্ঠিত হবে। এবং এখানে আপনার কোন কোন জেলা পরিষদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। যেমন চট্টগ্রামে গতবার 122 কোটি টাকা আয় হয়েছে। এখন কম বেশি প্রকার আকার ভেদে ইনকাম কিন্তু একেবারে মানে ইগনোর করার মতো না, যে রাজস্বটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্প আছে, সেটা আছে, বরাদ্দ আছে। এবং সেই সঙ্গে আপনার তাদের এই যে নানান ইনকাম জেনারেটিং প্রজেক্টগুলো, যেমন মার্কেট আছে, তারপরে আপনার বিভিন্ন রকমের ইজারা পদ্ধতি দিয়ে তারা আপনার আয় রোজগারটা করেন। তো এই যে টাকাটা, সেটা তো জনস্বার্থেই খরচ হবে, এবং সেটা করতে গিয়ে কিন্তু নানান রকমের দৃশ্যমান প্রকল্প তারা কিন্তু গ্রহণ করতে পারেন, সেই সুযোগটা আছে। এখন যদি প্রতিনিধিত্বশীল ব্যবস্থা না থাকে, কিন্তু প্রশাসক থাকবে, মনে করেন জনপ্রতিনিধি নাই। অনেক সময় তো আমাদের দেশেরই প্রশাসকই ছিল, জনপ্রতিনিধি ছিল না। কিন্তু তারপর তো একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু ওই জায়গাতে আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাই। এখন দৃশ্যমান যে বিষয়গুলো, আমি একটু যদি ইন্টারভেনশন করি জাস্ট 1 মিনিটের জন্য। আপনি যেভাবে দেখতে চাচ্ছেন সেভাবে দেখেন না, এই কারণে যে জেলা পরিষদের প্রশাসক বা জেলা পরিষদ খুব মানে পিছনে থেকে কাজ করছে এখন। আপনি এমপির যে ভাবটা দেখেন, বিশাল ভাব, এবং যেটা দেখেন সেটা আপনি দেখতে পান, এবং আপনারা অনেক নিউজ করেন, কিছু কিছু ঘটনা ঘটে, সো মিডিয়াতে আসে, এই জন্য আমরা মনে করি যে না, এমপি একজন আছে। অথবা আমরা যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান, অনেক সময় ঘটনা ঘটে এবং মিডিয়াতে এগুলো আলোচনা হয়, এই জন্য আসে। একটা জেলা পরিষদ, যেটা উনি বলছিলেন যে চট্টগ্রামের উদাহরণ, 122 কোটি টাকা তাদের নিজেদের ইনকাম, এবং তারা যদি আরো 100 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পান, 222 কোটি টাকা, তারা যেটা এখন করছেন সেটা হলো তারা এটা দিয়ে কিন্তু জনহিতকর কিছু কাজ করছেন। কোথাও কোনো একটা ব্রিজের দরকার, কোনো একটা স্কুলের বিল্ডিং দরকার, কোথাও একটা রাস্তা আছে যে রাস্তাটার ইট বিছানো দরকার, এই ধরনের অনেক কাজের সাথে তারা যুক্ত আছেন, কিন্তু তাদের মিডিয়া এক্সপোজার এটা নাই। এবং তাদের পলিটিক্যাল খুঁজে পাবেন আপনি যে কোনো আপনি জেলা পরিষদ, না মিডিয়া যদি জেলা পরিষদে যায় এবং জেলা পরিষদকে ইনকোয়ার করে যে আপনারা কি কি করছেন এই বছর, তাদের কিন্তু ডকুমেন্টস আছে এবং তাদের কাজটা হয়। এখন আমরা ওই বিতর্কে যাবো না যে কাজটা কি একদম 100% ঠিক মতো হয়েছে কিনা, কারণ তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্ট সম্পর্কে এটা বলা যাবে। কিন্তু আমরা যদি যাই, আমরা যদি খুঁজি, তাহলে আমরা জেলা পরিষদ অনেক কাজ করবো এবং কাজ দেখবো। আর হলো যে আপনি যদি অতীতের দিকে তাকান, যখন উপজেলা পরিষদ ছিল না, যখন ইউনিয়ন পরিষদ খুব ঠুটো জগন্নাথ ছিল, তখন বাংলাদেশের যত রাস্তাঘাট আপনি দেখেন, এগুলো এখন রোডস এন্ড হাইওয়ে রাস্তা, সবই ডিস্ট্রিক্ট বোর্ডে, আপনি যত বড় বড় স্কুল দেখবেন সবই ডিস্ট্রিক্ট বোর্ড, যত হাসপাতাল দেখবেন ডিস্ট্রিক্ট বোর্ড তৈরি করছে। জেলা পরিষদের করার অনেক কিছু এখন নাই, তখন তারাই একমাত্র জেলা পরিষদ ছিল, জেলা পরিষদ সব জায়গাতে। এখন যেহেতু এটাতে নির্বাচন নাই, যেহেতু জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, তাই এই ব্যাপারে কোনো এই যে আমাদের দেশে তো নির্বাচন, আমরা নির্বাচন পাগল, নির্বাচনের সময় অনেক সেই উৎসব, কিন্তু এই জেলা পরিষদ নির্বাচন কি উৎসব হবে না, কারণ জনগণের কোনো সম্পৃক্ততাই নেই। কি বলছে দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কখনো শোনা যায় প্রশাসক, আবার কখনো কখনো শোনা যায় জেলা পরিষদ চেয়ারম্যান। আসলে সরকারি গেজেটে এটা কিভাবে কি উল্লেখ আছে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে জেলা পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক কাদের খুঁজে নির্বাচিত হবে, অর্থাৎ কোটা কারা হবেন, পরোক্ষ নির্বাচন আমরা সরাসরি এটাকে ভোট দিতে পারবো না। তো আমাদের হয়ে যারা ভোট দিবেন, তো পরোক্ষ নির্বাচন বিষয়টা এরকম যে আমাদের হয়ে কেউ ভোট দিবেন, কি যোগ্যতা বলে ওখানকার কোথায় খুলেন,
আর নির্বাচিত প্রশাসক মহোদয় ওনার কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ওনার হিসেবে কারা ওনাকে সহযোগিতা করবেন? জি, আপনার ধন্যবাদ। আসলে উনি কাঠামোটাই উনি পরিষ্কার না, আর জেলা পরিষদের সত্যিকারের দায়বদ্ধতা ছিল না, যেহেতু নির্বাচিত প্রতিনিধি ছিল না, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু অপচয় হয়েছে দুর্ভাগ্যবশত। অনেক ক্ষেত্রে ফায়দা তাদের জানাশোনাদেরকে এমপি সাহেবরা বাগবাটোয়ারা করে নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি ভাবে ব্যয় হয়েছে। এবং আমার মনে না এক্স্যাক্টলি নাম্বারটা, ঢাকা জেলাতে কতগুলো ওই যে ওগুলো পাওয়াই জানি, ওই যে নামকা ওয়াস্তে এইরকম একই লোককে 22টা চেক দিয়ে সব টাকা এবং এই যেহেতু নির্বাচিত ছিল না, এগুলো করে পার পাওয়া গিয়েছে এবং কেউ প্রশ্ন করার ছিল না। তো এখন আমরা যদি সত্যিকার অর্থে কার্যকর করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে সত্যিকারের বিকেন্দ্রীকরণ করতে হবে। এই যে ধরেন, আমি কয়েক বছর আগে একটা লেখা লিখেছিলাম, এই যে সিলেটে একটা দ্বন্দ্ব ছিল ডিসি উপরে না এসপি উপরে। তো আমি দিয়েছিলাম ওই যে কে কার উপরে, আমি একটাই সমাধান, সেটা হলো নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করা, যেটা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। যদি জেলা পরিষদের অধীনে অনুচ্ছেদ 11 অনুসারে চলতে হবে দেশটা, প্রত্যেক পর্যায়ে, প্রত্যেক প্রশাসনিক পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে থাকতে হবে। হ্যাঁ, এবং যেমন আমরা কেন্দ্রীয় পর্যায়ে কোনো রকম আপত্তি করি না। আমাদের বাগা বাগা সচিবরা, আমাদের বাগা বাগা ওই যে এই যে কর্মকর্তারা, তারা যেই প্রধানমন্ত্রী হোক, তিনি উচ্চ শিক্ষিত হন, কম শিক্ষিত হন, কিংবা যেই ব্যাকগ্রাউন্ডে হোক, তাকে মেনে নেয়। কিন্তু আমরা সেই জেলা পরিষদে মানি না, উপজেলা পরিষদে মানি না, ইউনিয়ন পরিষদে মানি না। এই কালচারটা আমাদের, এবং এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানে এই নির্বাচিত প্রতিনিধিদের অধীনেই কিন্তু কর্মকর্তাদের কাজ করার কথা। তো যদি আমরা কার্যকর করতে হয়, তাহলে এদেরকে সেইভাবে আমাদের করতে হবে। আমি একটা উদাহরণ জানাতে চাই, এই যে এটা কিন্তু যেমন আপনি যেটা বলেছেন যে আমি সচিব হিসেবে যেভাবে আমি একজন মন্ত্রীর সাথে কাজ করছি এবং প্রধানমন্ত্রীর সাথে কাজ করছি, আমরা কিন্তু আমাদের উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদ যেখানেই আছে, আমরা কিন্তু আমাদের কলিগদেরকে, আমাদের জুনিয়রদেরকে সবসময় এটা বলি। এখন কেন হয় না, এটা শুধুমাত্র ব্যুরোক্রেসির নিজেদের কালচারাল প্রবলেম না, এটা হয় না, দেয়ার আর পলিটিক্যাল প্রবলেম। ওর দিকে খেয়াল রাখতে হবে, বিকজ মাননীয় এখানে যেহেতু আলাপ করছি, আমরা এটা বলি, কারণ এটা বললে ক্লিয়ার হবে এবং আমরা ভবিষ্যতে এটা থেকে শিক্ষা নিতে পারবো। এখন যে আপনি ইউনো সাহেব, আমার যে উপজেলা অফিসার আছে, উনি যদি মানে এমপি সাহেব এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যে যে দ্বন্দ্ব থাকবে, এবং এমপি সাহেবও যদি একদিকে খেলতে চান, এবং উনি তখন ওটাকে সুবিধাজনকভাবে উনি এটা ব্যবহার করবেন। আর সেন্ট্রাল গভর্নমেন্টে এসে কিন্তু একজন সচিবের ওখানে আরেকজন এমপি যে ওখানে খেলতে পারছে না মন্ত্রীর সাথে, তো সেন্ট্রাল গভর্নমেন্টে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ওই সমস্যাগুলো তৈরি হচ্ছে স্থানীয় পর্যায়ে, দলীয় কন্দল, রাজনৈতিক কন্দল, এইসব কারণে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে যারাই সরকারি চাকরি করেন, জনগণের পয়সায় তারা বেতন পান, জনগণের ট্যাক্সের পয়সায় তাদের আয় উন্নতি হয় এবং তাদের পদোন্নতি হয়, সবকিছু হয়। এবং তারা সংবিধানের একটা দ্বারা আমরা সবসময় কোট করি, সকল সময় জনগণের সেবা করা প্রজাতন্ত্রে নিযুক্ত সকল কর্মচারীর কর্তব্য হবে, এবং এই সংবিধান তাদেরকে পড়ানো হয়। কিন্তু কথা হলো যে আইন থাকলে তো হবে না, সংবিধান থাকলে হবে না, এটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগের ক্ষেত্রে দেখা গেল যে সেখানে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে গিয়েছিলাম, হাওড়া জেলা পরিষদে। সেখানে একটা অভিনব অভিজ্ঞতা হয়েছে। আমি কয়েকজন চেয়ারম্যানদেরকে নিয়ে গিয়েছিলাম। তো চেয়ারম্যানদেরকে ওই কয়েকজনকে তারা ডায়াসে বসিয়েছে। ওখানে জেলা পরিষদ যিনি প্রধান, তাকে বলে সভাধিপতি, আর সভাধিপতি হলে ওই যে ভাইস চেয়ার আর কি। তো ওনারা আর আমাদের চেয়ারম্যানরা আর আমাকেও বসিয়েছিল এখানে, আর পাশে বসা জেলা ম্যাজিস্ট্রেট। তো জেলা ম্যাজিস্ট্রেটে আমাদের কাছে খাপ্পা লেগেছে, এটা তো বাংলাদেশে কল্পনা করা যায় না। তা আমি ওনাকে বললাম, ওই যে ভদ্রলোক, সেই আগ্রার ভদ্রলোক, কিন্তু ওখানে যে জায়গায় পোস্টিং হয় সেই ভাষা বলতে তাদের শিখতে হয়। তো বললেন যে ওনারা করবেন, আমার কাজ আমি করব। যে আমার তো কোনো সমস্যা নেই,
জেলা পরিষদের আওতায় ওনারা হলেন প্রধান, আমি সচিবিক দায়িত্ব আমার পালন করার কথা, আমি সচিবের দায়িত্ব দিচ্ছি। আমারও কিছু কর্মকাণ্ড আছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে, আমি সেই ক্ষেত্রে আমার প্রাধান্য আছে, কোনো ওখানে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমার দেশে দুর্ভাগ্যবশত আমরা এটা গ্রহণ করিনি, যার ফলে অনেক রকম জটিলতা হচ্ছে। আর তিনি ওই যে এমপি সাহেবদের কথা বলছিলেন, তিনি একটা সুন্দর কথা বলেছিলেন, বাংলা যদিও তার মাতৃভাষা নয়, বলছেন যে মুখের কাজটা যদি নাক করে, আমি যদি নাক দিয়ে খেতে চাই তাহলে তো সমস্যা হবেই। এমপি সাহেবরা যদি যে স্থানীয় সরকারের ভূমিকাটা পালন করে তাহলে তো সমস্যা হবেই, যেটা আমাদের দেশে জিয়ে রেখেছি। এবং ওই যে আবু বকর শহীদ খান যে কথা বলছেন, এটা আমাদের রাজনৈতিক নেতাদেরই সিদ্ধান্ত। তারা যদি এই সিদ্ধান্ত দেন তাহলে কিন্তু কর্মকর্তারা মেনে নেবে, কিন্তু রাজনৈতিক ওই নেতারাই কিন্তু এগুলো জিয়ে রেখেছেন, যার ফলে আমাদের স্থানীয় সরকারগুলো কার্যকর হয় না, আমাদের সংসদও কার্যকর নয়। ওই যে আমাদের মাননীয় সংসদ সদস্য না ঘরকা না ঘাটকা, তারা সব জায়গায় আছেন কিন্তু কোনো জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন না। তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে এই সিদ্ধান্ত নিতে হবে। না, যদি তাই হয়, এখন যে জেলা পরিষদ, মানে আমার সবসময় আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, যে যেহেতু আমরা তো অভ্যস্ত না, বা এই জিনিসগুলো তো হয়নি, বা আমরা দেখতে পাইনি, বা এতদিন ধরে নির্বাচন ছিল না, সবকিছু মিলিয়ে যাতে, এবং সবাই যদি তার প্রত্যেকে নিজের কাজটা করে এবং ডেফিনেশনটা যদি পরিষ্কার সামনে থাকে, ডেফিনেশন তো অবশ্যই নিশ্চয়ই খাতাপত্রে চমৎকার ভাবে আছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবে যখন আমরা সামনে আসছি সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। এর ফলে আপনারা যেটা বললেন, ও মানছে তো ও মানছে না, ও জিয়ে রাখছে তো এখানে, আমি অমুক, তো আমার আন্ডারে তুমি, আর এটা বলছে, কিন্তু তার তো আবার সচিবিক দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, তাকে ওইটা করতে হবে, কিন্তু না, বলছে আমি হলো প্রধান। না, এই সংকটটা কিছুটা তৈরি হয়েছে মূলত ওই যে অ্যাক্রোনিম আমরা যেটা ব্যবহার করছি, জেলা প্রশাসক। একদিকে জেলা পরিষদের প্রধান, জেলা প্রশাসক এই অভিধা ব্যবহার করছি, আবার অন্যদিকে বাংলায় মানে ডেপুটি কমিশনারকে জেলা প্রশাসক হিসেবে অভিহিত করা হচ্ছে। তো এর ফলে একই শব্দ দুই জায়গায় ব্যবহার করার কারণে আমাদের যে প্রশ্নকর্তা তিনি বলছিলেন যে গ্যাজেটে আসলে কি লেখা আছে, তো অবশ্যই চেয়ারম্যান, আর ওই সময় যে গ্যাজেট এইটা নির্দিষ্ট করবার জন্য না, ওই যে তখন তো প্রশাসক নিয়োগ করেছিল সরকার, যেহেতু নির্বাচিত প্রতিনিধি ব্যক্তি ছিলেন, এটা প্রশাসক ছিল, নির্বাচন হলে এটা চেয়ারম্যান হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই, মানে এই জায়গাতে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আর ডেপুটি কমিশনার ওই হায়ারার্কিতে এসছে, বিভাগীয় কমিশনার, তার নিচে আপনার ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মানে ওই যে হায়ারার্কিটা, প্রশাসনিক কাঠামোটা, প্রশাসনিক সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাঠামোটা, এটার সঙ্গে কোনো ইয়ে নেই, প্যারালাল। এবং আপনার ওই উপজেলায় যেমন উপজেলা নির্বাহী অফিসার, তিনি পরিষদের যেমন এক ধরনের সচিবিক দায়িত্ব বা রোল ভূমিকা পালন করছেন, এর পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেকগুলো কাজও কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে করতে হয় ওই লেভেলে। তো ফলে এটা নিয়ে অনেক সময় এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। অবলম্ব এখন যে অবস্থা আছে, মানে রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ, সবচেয়ে বেশি ভোটার হলো ইউনিয়ন পরিষদে, 60,000 ভোটার, 67,000 মধ্যে ইউনিয়ন পরিষদ ভোটার, ওই জায়গা তো 60% ইয়া 70% ইয়া আছে। তারপরে দেখা গেল যে দুইটা পার্টি তো নাই হয়ে গেছে, ওইটার মধ্যেই নাই। 14 দলের কেউ কেউ বলছে যে না, আমরা কাউকে দাঁড় করাবো যদি 14 দল বলে, বা এই ধরনের। তাহলে দেখা যাচ্ছে যে মানে অনেকটা এরকম হলো যে একদলীয়, মানে অবস্থার প্রেক্ষাপটে যা হয়েছে, তার মানে সরকার দলের যিনি নমিনেশন পাবেন, উনি নিশ্চিত যে উনি বিশ্বাস করেন যে উনি জয়লাভ করবেন। খালি তাই না, হয়তো আরেকজন কেউ দাঁড়াতেও পারে, যে এবার সরকার আসলে কড়াকড়ি করবে কিনা, যে দলের কেউ দাঁড়ায় গেলে কি হবে, যদি প্রতিপক্ষ না থাকে হয়তো দেখা যাবে যে এরকম কোনো জিনিসই হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তো দেখা গেল অন্যদের কারো পার্টিসিপেশনই নাই, সেই জায়গাটাতে কি ব্যাখ্যা, আপনি সেই ব্যাখ্যাটা কিভাবে হবে? এইটার এখনই কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কারণ আপনি যদি নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা কথা বলতে চাই, তাহলে নির্বাচনী ব্যবস্থা অবশ্যই গণতান্ত্রিক হতে হবে এবং উৎসব মুখর হতে হবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমরা উৎসব মুখর যখনই হয় না তখনই আমরা মনে করি যে এটা নির্বাচনটা তেমন হলো না আর কি। এখন যদি জনগণের অংশগ্রহণ না থাকে এবং জনগণ যদি, এখানে তো জনগণের আসছে, জনগণের প্রতিনিধি, আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা বটম লাইন হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে আমরা পার্লামেন্টারি ধাঁচের ডেমোক্রেসি চালু করতে হবে, এবং সেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা তাদের চেয়ারম্যান, তাদের মেয়র, তাদের
জবাব দিতে গেলে ওইভাবে যদি করা হয় তাইলেই এই নির্বাচন ব্যবস্থাটা যদি ওইভাবে করা হয়, কিন্তু আপনি তো 28 ডিসেম্বরের মধ্যে আর এটা আমি দাবি করতে পারি না। বাট আমরা যেহেতু আলোচনা আসছি, আমরা এটা বলতে পারি যে সরকার এবং আমাদের যারা এইসব নিয়ে কাজ করছেন, যারা নির্বাচন নিয়ে কাজ করছেন, যারা স্থানীয় সরকার নিয়ে কাজ করছেন, এই আলোচনাগুলো সবসময় হওয়া দরকার। এখন আমি বললাম যে সরকার কেন আলোচনা করেনি একটু আগে যখন বলছিলাম, তখন কিন্তু আমি এটাও ভাবছিলাম যে আমরা কেন আলোচনা শুরু করলাম না। সুতরাং শুধু দায়িত্বটা যে সরকারের আলোচনা করা এরকম না, আমরা তো জানি আমরা এরকম টকশোতে যতটা করি আমরা এটা প্রত্যেকটা দলের যারা রাজনীতি করে, যারা স্থানীয় বিশেষজ্ঞরা আপনারা যারা সেমিনার করেন, কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টি যে সংলাপ এবং যে আলোচনা করা দরকার রাজনৈতিক সেটা হচ্ছে না। এখন স্লোগান নির্ভর না, ঠিক আছে, আমাদের রাজনীতি বুদ্ধিভিত্তিক না, স্লোগান নির্ভর অনেক সমালোচনা আমরা করতে পারি, বাট এটা হচ্ছে একটা নেসেসারি এভিল। রাজনীতি আর গণতন্ত্র ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। সুতরাং গণতন্ত্রের বাইরে আমি কোনো কিছুই সমর্থন করতে পারবো না, সেটা গণতন্ত্র যতই খারাপ হোক। গণতন্ত্রের পরে যা আছে সেটা তার চেয়েও খারাপ। সুতরাং আমি যে কোনো ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করব, বাট যদি গণতান্ত্রিক ব্যবস্থা ভালো না হয়, যদি সুশাসন না থাকে, যদি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর না হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে এই জায়গায় আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে এবং এটা করা কিন্তু নাগরিক হিসেবে আমাদের প্রধান দায়িত্ব। আমরা সবাই মিলে যদি এটা করতে থাকি, তাহলে এই বছর হয়তো ভালো হলো না, 2019 সালে ভালো হবে, অথবা 21 সালে ভালো হবে, 21 সালে যদি তেমন ভালো না হয় 2027 সালে ভালো হবে, 27 সালে ভালো না হলে 2032 সালে ভালো হবে, কিন্তু আমাদেরকে ছাড়া যাবে না। কিন্তু আমি মনে করি ওই সাল আবার এটা আমাদের দায়িত্ব আছে, কোনো কথা বলে না, সেই জন্য তো দলগুলোর উপর চাপ সৃষ্টি করি। দলের দায়িত্ব আছে, এই যে পুরো আমাদের যে নির্বাচক মণ্ডলী আছে তাদের তো ক্রিটিক্যাল মাস হিসেবে রোলটা প্লে করতে হবে। এখন তারা যদি ডসাইল একটা ভাব নিয়ে থাকেন সেই সিরাজউদ্দৌলার আমলে কত ঘোরা গেল, তো সেই চিন্তা করতে হবে না। আমাদের পাশের দেশে যে ভারতের উদাহরণ কয়েকবার আছে, ভারতের উদাহরণ দিলেই আমাদের অনেকের মন খারাপ হয়ে যায়, আমাদের অনেকের এখনো আমাদের এরকম একটা সমস্যা আছে। কিন্তু বদিউল মজুমদার স্যার যে কয়টা উদাহরণ দেন সবই ভারতে, ভারত আমাদের পাশের দেশ। আর পশ্চিমবঙ্গ আমাদের একদম কাছে, ভাষা এক, খাওয়া দাওয়া এক। হ্যাঁ, ভারতের উত্তর ভারত দক্ষিণ ভারতের কথা, পশ্চিমবঙ্গের মানুষের সাথে আমাদের সবকিছু এক। তাহলে পশ্চিমবঙ্গে যে জিনিসটা সুন্দরভাবে চলে সেটা কেন বাংলাদেশে চলবে না? চলতে পারে, কিন্তু আমরা চালাতে চাই না। আমাদের এই বড় একটা সমস্যা। আমরা যে বললাম যে হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলো এমনকি নাগরিক সমাজেরও আমরা অনেক সময় এই সবগুলো তুলে ধরি না, কিন্তু তুলে ধরেও আবার কোনো কিছু হয় না, এই জন্য অনেকে নিরুৎসাহিত হয়। এবং আমরা জেলা পরিষদের ব্যাপারে বাই দি ওয়ে, আমরা যখন জেলা পরিষদের নির্বাচন হবে, তবে আমরা এরকম গুজব শুনছি, আমরা একটা সংবাদ সম্মেলন করেছি, আমরা এইসব তথ্যগুলো আমরা এইসব প্রস্তাবগুলো তুলে ধরেছি, কিন্তু ওই যে কোন রকম ওই যে ভ্রুক্ষেপ নাই। কিন্তু যারা রাজনীতি করে তাদের তরফ থেকে তো মানে না, আপনি একটু আগে যে দুটি দলের কথা, না না, আপনি একটু আগে যা বললেন না, আপনি একটু আগে বলছিলেন যে ওই দুটি দল থাকবে না, শুধু একটা একদলীয় জিনিস হচ্ছে না। ওই দুটা দলের মুখপাত্ররা বা ওই দুটা দল থেকে জেলা পরিষদ আমরা যে আলোচনা করলাম, যে জেলা পরিষদ বা স্থানীয় সরকার পর্যায়ে কি ধরনের ব্যবস্থা চালু হওয়া উচিত এবং কি চালু করলে আরো গণতান্ত্রিক হবে, এইসব নিয়েও তো তারা তুলে ধরতে পারছে। কিন্তু আমার তো মনে হয় সরকারি দলের দায়িত্বটা বেশি, অনেক বেশি, কারণ অনেক বেশি হয়ে গেলি, বাট ওনারা একেবারে চুপ করে বাসায় অঙ্গীকার করে। আপনি যেটা বললেন ঠিক আছে, সরকার তো একটা খাড়া করে বসে আছে, কিন্তু আপনাকে তো বলতে হবে যে না, এটা অন্যায়, আপনি এটা করছেন, এটা ঠিক না। বিরোধী দল নাই, কেন কেন আপনি বলছেন? আপনি কিন্তু প্রেস ক্লাবের সামনে দাঁড়াচ্ছেন, দাঁড়ায় কিন্তু বলছেন, অনেক কথা বলছেন, প্রতিদিন আমরা এটা প্রচার করি, গণমাধ্যম কিন্তু প্রচার করে, কাজে আপনি তো একদিনও বলছেন না যে এই ধরনের জিনিসগুলো আপনি কেন আনছেন। না, রাজনৈতিক দলগুলো তাদের নেতা নেত্রীর ব্যক্তিগত মামলা বা যে কোনো মানে হয়রানিমূলক মামলা নিয়ে যতটা সোচ্চার, এটাকে আমি ব্যক্তি বলবো না, তাদের উপরে হয়রানিমূলক মামলা হয়েছে যতটা সোচ্চার, জাতীয় ইস্যুতে ততটা সোচ্চার না কোনো রাজনৈতিক দলই না। এটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য। আমি খুবই দুঃখিত। ক্ষমতাসীন দল তিনটা অগ্রাধিকার চিহ্নিত করেছে: গণতন্ত্রায়ন, সুশাসন এবং বিকেন্দ্রীকরণ, একবারে সুস্পষ্ট নির্বাচনী ইশতেহারে। তো এটা তো তাদের সামনে টাঙানো থাকা উচিত, এবং তারা তো প্রতিদিন এটা দেখে তাদেরকে যাতে তারা স্মরণ করিয়ে দেয় যে এই অঙ্গীকারগুলো করেছে, এবং এই অঙ্গীকারগুলো তো জনগণের কাছে ওয়াদা, অঙ্গীকার।
জনগণের কাছে, কারণ জনগণের কাছে এই অঙ্গীকার করেই, যদিও আমাদের 2014 সালের নির্বাচনটা সেই অর্থে নির্বাচন ছিল না বা বিতর্কিত নির্বাচন ছিল, কিন্তু যে নির্বাচনী ইশতেহার জনগণের কাছে একটা চুক্তি। আমরা যদি আবার 2014 সালের নির্বাচনের দিকে যাই তাহলে আরো অনেক বিতর্ক না, হবে। আমরা ওইদিকে যাব না, কিন্তু আমরা যাব না, কিন্তু আপনি যখন বলবেন যে এটা বিতর্কিত নির্বাচন তখন ছিল, কিন্তু আরেকটা সমস্যা তখন আছে। কিন্তু আরেকটা সমস্যা সমস্যা। হচ্ছে মানে এটি এখানে এখনকার মতো এই জেলা পরিষদে কি হচ্ছে, আমি ওখানে পার্টিসিপেট করছি না। এখন আপনি পার্টিসিপেট করছেন না কেন, দায়িত্বটা কার? ডেফিনেটলি মানে আপনাকে কিন্তু এরকম তো বলেনি যে না আপনি করবেন না, কিন্তু আপনি নিজে থেকেই ছেড়ে দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন না, আপনি বলছেন পার্লামেন্ট নিয়ে। তখন আপনার চোখ কান সব খাড়া হয়ে যাচ্ছে। ওটা ক্ষমতা। কিন্তু এই এত বড় জায়গাটা, এত বড় যে রাঘব বল বেরিয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমাদের ক্ষমতা, এটির আমাদের একটা রাজনীতি কারণ ক্ষমতা কেন্দ্রিক। একটি কারণ সম্ভবত আমাদের রাষ্ট্রের চারিত্র, একটা এককেন্দ্রিক চারিত্রের রাষ্ট্র। কিন্তু একেবারে ডে ওয়ান থেকে টিল টু ডেট এখানে কোন রকম বিকেন্দ্রীকরণের সুযোগ বা স্পেস নেই, এই এককেন্দ্রিক বা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টের কারণে। এবং সামন্ততান্ত্রিক মানুষ একটা মন মানসিকতা সেরকম রয়ে গেছে, এবং যে কারণেই আমরা দেখছি যে যারাই মানে একটা দায়িত্ব পাচ্ছেন তারাই একচ্ছত্রভাবে অনেক সময় তাদের যে ম্যান্ডেটেড যে রোল তার বাইরে চলে যাচ্ছেন, উইথ ডিউ রেসপেক্ট। না, কিন্তু তারপর ম্যান্ডেটের বাইরে যাচ্ছেন বা ইয়ে করছেন, তারপরে তো কোনো একটা সময় তো জনগণের কাছে তাদেরকে যেতে হচ্ছে। আপনি উনি বললেন যে 3টা জিনিস বলেছিল, যদি না মেনে থাকে, জনগণ যদি এটা বুঝে থাকে যে না তারা মানেনি, না, জনগণ তো তাহলে অগ্রাধিকার সেখানে করবে না। অনেক জিনিস ছিল, হ্যাঁ। 3টা অগ্রাধিকারের কথা উনি বারবার বলতেন, হ্যাঁ। কারণ ওগুলো ছিল রাজনৈতিক অগ্রাধিকার। কিন্তু সেখানে উন্নয়নের অগ্রাধিকার আছে, জনগণের অন্য চাহিদা পূরণের অগ্রাধিকার আছে, শিক্ষার ব্যাপার আছে, স্বাস্থ্যের ব্যাপার আছে, এখন খাদ্যের জনগণ যদি ব্যাপার মনে করে আছে। থাকে ওইসব যে ক্ষেত্রে জনগণ হয়ে যাচ্ছে, তখন তো আপনি এটা ওইসব শুনবেন না। ক্ষেত্রে কিন্তু সরকারের যে বাংলাদেশ রাষ্ট্রের যে অর্জন, সেটা কিন্তু অনেক বিশাল বেশি। অর্জন। হ্যাঁ, আমি সুশাসন, গণতন্ত্রায়ন, এই যে রাজনৈতিক যে অগ্রাধিকার ছিল, সেখানে হয়তো সরকারের দুর্বলতা আছে, বাট এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্রের অর্জন পৃথিবীতে স্বীকৃত। সুতরাং এটা কিন্তু আমাদেরকে বলতে হবে। আমরা যখন ওটা বলবো তখন পাশাপাশি এটাও বলা হ্যাঁ। উচিত। না বললে হবে কি, এটা অন্যায় করা হবে। অবশ্যই আমি মনে করি যে ওই সব অগ্রাধিকার, ওই যে আরো 50টা অগ্রাধিকার আছে, তার মধ্যে 47টা ওনারা ভালো করছেন, কিন্তু 3টাতে ওনারা এখন পারফরমেন্স ভালো না। এই 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয় কি, ওই 47টা অর্জন ম্লান হয়ে যায় যখন এই 3টা গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসে কিছু আপনি যদি তাদের নির্বাচনী ইশতেহারটা দেখেন, ওটা হলো হেডলাইন, এই হ্যাঁ। 3টা হলো হেডলাইন। হ্যাঁ, আমি সেটাই তো বললাম। অধীনে সবকিছু। না, আমি সেটাই বললাম, এইগুলো অর্জনের আমি জন্য সেটাই বললাম যে সবকিছু, হ্যাঁ। 47টা ভালো অর্জন ম্লান হয়ে যায় যখন ওই 3টা জায়গায় আমরা ভালো পারফরমেন্স করতে পারি না। আমি এইভাবে দেখি আর কি জিনিসটাকে, যে এখনো ওই পারফরমেন্সটা আমাদের কাছে তত ভালো না, সেটা আমরা এগ্রি করি। কিন্তু আরো অন্যান্য ক্ষেত্রে সরকারের পারফরমেন্স অনেক ভালো, কিন্তু এখানেও ভালো করতে হবে। আচ্ছা, যদি আমরা এক কথা, এখন সে সময় শেষ হয়ে গেছে, এক কথা যদি আমরা বলি যে হ্যাঁ অবশেষে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে, এটা কাঙ্ক্ষিত যে না নির্বাচন হওয়া দরকার, যে প্রসেসই হোক, যেভাবেই হোক না কেন, যারা এতে পার্টিসিপেট করুক, বা কাউকে তো মানা করা হয়নি, কিন্তু আগামীতে যাতে এটা আসলে ভেবে দেখা দরকার যে এই প্রসেসেই, এটা এই পদ্ধতিতে, এই কাঠামোতেই এটা থাকবে কিনা। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তো আলোচনাটা তো আজকে হলেও আমরা শুরুটা করেছি, ফুড ফর থট অন দ্য টেবল হাজির করছি, এবং এর উপর ভিত্তি করেই কিন্তু একটা ক্রিটিক্যাল মাস তৈরি হয়ে যেতে পারে। এবং আমাদের যে স্টেক হোল্ডাররা, তারা সবাই যাতে বিষয়টাকে সিরিয়াসলি নেন, মাথা ঘামান, শুধুমাত্র জাতীয় পরিসরের রাজনীতি নিয়ে ব্যস্ত না থাকেন, সেই আহ্বানই কিন্তু আমরা আজকে জানালাম। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, বটম লাইন হচ্ছে যে জি। পার্লামেন্টারি পদ্ধতিতে স্থানীয় সরকারগুলোকে আনতে হবে, তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। আমি 4টা জিনিস বলেছিলাম। একটা হলো যে আইনগুলোর পুনর্বিন্যাস করা দরকার, আধুনিকায়ন করা দরকার। দ্বিতীয়ত হলো যে বিকেন্দ্রীকরণ করে সম্পদ হস্তান্তর করতে হবে এবং কর্মকর্তাদেরকে বাজেট সহ দিতে হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে। আর তৃতীয়ত হলো এমপি সাহেবদের ভূমিকাটা সীমিত করতে হবে। আর চতুর্থত হলো আই থিঙ্ক এতেই হবে। এমপি সাহেবদের ভূমিকা সীমিত করেন না, এমপি সাহেবদের যে আসল ভূমিকা, সেই ভূমিকাটা নিবিষ্ট করা থাকতে হবে। সেই ভূমিকাটা থাকবে। অন্য ভূমিকা তো আলোর দরকার নেই। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।